নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। শিশুদের ভবিষ্যতের নাগরিক হিসেবে স্বাভাবিক বড় হয়ে ওঠার প্রাকৃতিক অধিকার রয়েছে, কিন্তু একদল মানুষের চেহারায় হায়েনা সেই অধিকারের থামা বসিয়ে লাভের কড়ি গুনতে দ্বিধা করে না। এর বিহিত না হলে দেশ ও সমাজের ভবিষ্যৎ অন্ধকার। সেই উপলব্ধি থেকেই গোটা রাজ্যে চলছে শিশু পাচার মুক্ত সমাজ নিয়ে সচেতনতার প্রয়াস। এর রাজ্যভিত্তিক অনুষ্ঠান ছিল প্রজ্ঞা ভবনে। के लिए है जो आजकल बहुत ज़्यादा हाइप पे चल रहा है, क्योंकि बच्चे हम लोग के काफ़ी गायब हो रहे हैं, लिए जा रहे हैं, उनको बहला फुसला के किडनैप किया जा रहा है, यूजिंग फॉर ट्रैफिकिंग, प्रोस्टिट्यूशन, चाइल्ड लेबर में आ रहे हैं। तो इस वजह से हम इनके बारे में टॉपिक पे बात करके अवेयरनेस फैलाना चाहते हैं, ताकि ये रोक सके। हम उसे आगे कैसे बेहतर कर सकते हैं, बच्चों के लिए स्कीम्स से कैसे जोड़ सकते हैं, जो गवर्नमेंट में स्कीम्स बने हैं बच्चों के लिए और बड़ों के लिए भी, उनको हम बेसिकली सबके सामने लाना चाहते हैं, ताकि वो अवेयर हो सके कि यहाँ पर उनके लिए सुविधाएं हैं जो वो अवेल कर सकते हैं। অবশেষে দেশ জুড়ে কার্যকর হতে চলেছে তিনটি নতুন ফৌজদারি আইন। আগামী 1 জুলাই থেকে ভারতে কার্যকর হবে দণ্ড সংহিতা সংক্রান্ত তিনটি নতুন আইন। নতুন 3 আইনে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত করা হয়েছে, কিছু নিয়মে বদলও আনা হয়েছে। নতুন আইন সম্পর্কে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে কি বলছেন শুনুন এবার। নমস্কার। আগামী 1 জুলাই থেকে সারা দেশের সাথে আমাদের রাজ্যেও তিনটি নতুন ফৌজদারি আইন কার্যকর হচ্ছে। ন্যায় সংহিতা, নাগরিক সুরক্ষা সংহিতা এবং সাক্ষ্য অধিনিয়ম শীর্ষক এই তিনটি আইন কার্যকর হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ পার্সন অর্থাৎ পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং বিচার ব্যবস্থার সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে প্রশিক্ষণ কর্মসূচি চলছে। এই আইন সম্পর্কে তাদেরকে সম্যক ধারণা দেওয়া হচ্ছে। এই আইনগুলো কি এবং এতে রাজ্যের মানুষের অর্থাৎ সারা দেশের মানুষের কি উপকার আসবে, এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা, এবং আমাদের আলোচনায় রয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে। আমরা ওনার কাছে এই বিষয়গুলো জানার চেষ্টা করব। নমস্কার। প্রথমেই জানতে চাইছি যে আগামী 1 জুলাই থেকে সারা দেশের সাথে এই রাজ্যে তিনটি আইন কার্যকর হচ্ছে। এই তিনটি আইন কার্যকর হলে আমাদের রাজ্যের মানুষ, বিশেষ করে সারা দেশের মানুষ কিভাবে উপকৃত হবে? স্যার নমস্কার। সারা দেশের সাথে আমাদের ত্রিপুরা রাজ্যেও এই নতুন আইন তিনটি বলবৎ হচ্ছে। এই আইন তিনটি খুব সংক্ষেপে বলছি। ক্রিমিনাল প্রসিডিওর কোড বা সিআরপিসি বলতে আমরা যেটাকে বুঝতাম, এটার নতুন নামকরণ হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। আমাদের ইন্ডিয়ান প্যানাল কোড, ভারতীয় দণ্ডবিধি যেটা ছিল, ওটার নতুন নামকরণ হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা। এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, ওটার নতুন নামকরণ হচ্ছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023। এই তিনটা আইন আসছে 1 জুলাই থেকে কার্যকরী হবে। অলরেডি প্রেসিডেন্সিয়াল অ্যাসেন্ট পেয়ে এগুলো আইন হয়ে গেছে, আইনে পরিণত হয়ে গেছে। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল এগুলো কার্যকর হলে রাজ্যের মানুষের কি উপকার হবে, মানে আগের যে আইন এবং নতুন যে আইন, এই কি ডিফারেন্স রয়েছে? প্রথম একটা কথা হচ্ছে, স্বাধীনতার অমৃতবর্ষ 75 বছর হয়ে গেছে, কিন্তু গতকাল পর্যন্ত কেউ চিন্তা করেনি যে ব্রিটিশ বানানো শাসক এবং শোষিতের যে আইন, সেটা বদলানো প্রয়োজন। একটা কনস্টিটিউশনাল পলিটি, আমরা সাংবিধানিক একটা সমাজে বাস করি, যে সংবিধানটা আমি নিজে আমার জন্য বানিয়েছিলাম। সেই সংবিধানের ভিত্তিতে আজকের দেশবাসী নিজে বানিয়ে এই দেশবাসীর উদ্দেশ্যে এই আইনগুলো বানাবে। এই চিন্তাধারার জিনিসটা একটা নতুন জিনিস, একটা অভিনব ব্যাপার। শাসক শোষিতের জন্য বানানো সেই চিন্তাধারার আইনটা কিন্তু বদলে গেছে।
এবার আসি, ধরুন খুব কম সময়ের পরিধিতে এই প্রশ্নটা আনসার দেওয়া যাচ্ছে না, তো আমি চেষ্টা করছি। একটা এই বিদ্রুপাত্মক একটা কথা হয়ে গেছে, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, ওই সিনেমা টিনেমা হয়েছে, তাই না? হ্যাঁ, মামলার ক্ষেত্রে এই তারিখ পে তারিখের এন্টায়ার রেজিম ইজ গোয়িং টু চেঞ্জ। এখানে এই যে নতুন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা হয়েছে, এতে প্রত্যেকটা স্টেজ অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশন, রাইট ফ্রম আ সিটিজেন গোয়িং টু কমপ্লেন, একজন নাগরিক গিয়ে পুলিশ স্টেশনে কমপ্লেন করছে এবং সেই কমপ্লেনের ভিত্তিতে কেস রুজু হচ্ছে, কেস তদন্ত হচ্ছে, কেস তদন্ত হয়ে আদালতে আসছে, আদালতে সেটা বিচার ব্যবস্থা করে ফাইনাল রায় হচ্ছে এবং রায়টা পোর্টালে উঠবে। এই পুরো জিনিসটা আজকের দিনে সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে নতুন আইনে। আগের আইনের বিন্দুমাত্র উল্লেখ ছিল না। নতুন আইনে একজন নাগরিক যদি তার কোনো কমপ্লেন থাকে, ক্রিমিনাল কমপ্লেন থাকে, সেটা কি করে কতদিনের মধ্যে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট হিসাবে পরিগণিত করা হবে এবং তার ভিত্তিতে বিচার শেষ করে রায় দেওয়া হবে, এই পুরো জিনিসটা একটা টাইম ফ্রেমের মধ্যে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। তার মানে সাধারণ মানুষ খুব কম সময়ের মধ্যে মামলার রায় পাবে, খুব কম সময়ের মধ্যে একটি মামলা সমাপ্ত মানে নিষ্পত্তি করতে পারবে। কম বা বেশি সময় সেটা রিলেটিভ কোয়েশ্চেন, আমি কম বেশি বলবো না, কিন্তু আজকের দিনে যে কবে হবে তার কোনো নিশ্চয়তা নেই, সেটা আর নেই। আমি আপনাকে খুব সোজা করে এই জিনিসগুলো সর্বসাধারণের জ্ঞাতার্থে, যারা হয়তো আইন বোঝেন না, আইনের মারপেচটা বোঝেন না, কিন্তু সাধারণ কথা বোঝেন, ওদের জন্য আমি এই জিনিসটা বলে দিচ্ছি। প্রথম কনসেপ্ট হচ্ছে জিরো এফআইআর বলা হয় একটা জিনিস। আজকে আপনার ধরুন উদয়পুরে আপনি থাকেন, আপনি উদয়পুর থেকে আগরতলা আসার সময় কোনো একটা ঘটনা হলো, আপনি আগরতলা এসে নেমে আপনি ওয়েস্ট পুলিশ স্টেশনে গেলেন। ওয়েস্ট পুলিশ স্টেশন আপনাকে হয়তো বলে দেবে, আরে ভাই এটা তো আমার আওতার ভিতরে পড়ে না, তুমি যাও উদয়পুরে, তুমি তো উদয়পুর থেকে এসছো, তুমি উদয়পুরে যাও ভাই। উদয়পুরে যাওয়ার পরে বলবে, ভাই এটা তো রাস্তায় হচ্ছে বিশ্রামগঞ্জের আশেপাশে, তুমি বিশ্রামগঞ্জে যাও। তখন বিশ্রামগঞ্জে বলবে, না, যে করেছে এবং যার উপরে হয়েছে তারা কেউই আমার আন্ডারে নেই, আমিও নেব না। এই ধরনের কথাবার্তা বা অ্যাকুইজেশনস হয় পুলিশের এগেনস্টে। এই জিনিসটা টোটালি নাকচ করে দেওয়া হয়েছে। একজন নাগরিক দেশের যে কোনো জায়গা থেকে, ইভেন ইলেকট্রনিক মাধ্যমে ইমেইল করে, হোয়াটসঅ্যাপ করেও যে কোনো পুলিশ স্টেশনে ওর অভিযোগ নথিভুক্ত করতে পারে। যদি ইলেকট্রনিক মাধ্যমে আসে, পুলিশ 3 দিনের মধ্যে ওটাকে রেজিস্টার করতে হবে এবং তদানীন্তনকালে ইমিডিয়েটলি তার তদন্ত শুরু করতে হবে। তদন্ত শুরু করে যদি ধরুন ওয়েস্ট পুলিশ স্টেশন ভাবে যে না ভাই, এটা বিশালগড় পুলিশ স্টেশন বেশি জুরিডিকশন আছে, ওরা বেশি ভালোভাবে করতে হবে, ও এটা বিশালগড় পুলিশ স্টেশনে কিছু আইন কানুন মেনে ট্রান্সফার করে দেবে, তখন বাকি তদন্তগুলো ওখানে হবে। তদন্তের সময়ের পরিসীমা বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে আরও কয়েকটা নতুন জিনিস অ্যাড করা হয়েছে, যেমন রেপ ভিকটিমের ক্ষেত্রে অনেক সময় খুব মূল্যবান যে ফরেন্সিক রিপোর্টগুলো, ওগুলো আসতে অনেক দেরি হয়। এখন ফরেন্সিক রিপোর্ট কতদিনে দিতে হবে তার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। শুধু এই নয়, আমরা আইনের ভাষায় বলি সুরত হাল, বা একটা ক্রাইম যেখানে সংগঠিত হয়েছে বা যেখানে সার্চ সিজার অপারেশন চলছে, ওইটায় নিয়মনীতি মানা হয়েছে কিনা সে নিয়ে অনেক প্রশ্ন থেকে যায়। আজকের দিনে সেই প্রশ্নগুলো, সেই অজুহাতগুলোর হাত থেকে আমরা নিষ্কৃতি পাব। এটা সম্পূর্ণ ভিডিও টেপ করা কথা হচ্ছে। যে ক্ষেত্রে ধরুন মার্ডার, কমিশন অফ মার্ডারের একটা সিন আছে, যে কোনো ধরনের মার্ডার হতে পারে, কালপেবল হোমিসাইডও হতে পারে, ওখানে ফরেন্সিক এক্সপার্ট গিয়েও তৎকালীনভাবে সাক্ষ্য প্রমাণ নেবে। এরপর পুলিশ ইনভেস্টিগেট করলো, পুলিশের ইনভেস্টিগেশনের বললাম আমি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তারপর পুলিশ ধরুন চার্জশিট দিল, সেই চার্জশিট জমা দেওয়ার পরে কবের মধ্যে চার্জ ফ্রেম করবে কোর্ট, সেটাও বেঁধে দেওয়া হয়েছে নিয়ম। খুব বড় একটা জিনিস ত্রিপুরায় আমরা খুব ফেস করি এই জিনিসটা।
না আসামি তো বাংলাদেশে পালিয়ে গেছে, আসামিকে বাংলাদেশ থেকে নিয়ে আসা হচ্ছে না বা নিয়ে আসতে পারছি না, তার ফলে তার এগেনস্টে চার্জশিট ফ্রেম করা যাচ্ছে না। চার্জশিট ফ্রেম না করলে তার এগেনস্টে মামলাটা এগোচ্ছে না, তাই না? ট্রায়াল এগোচ্ছে না। না, আজকের দিনে একজন অ্যাকিউজডকে যদি প্রক্লেমড অফেন্ডার হিসেবে ঘোষণা করা হয়, 90 দিনের মধ্যে তার এগেনস্টে চার্জ ফ্রেম হবে, যার ইন অ্যাবসেন্সিয়া, তার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে মামলা চলবে। মামলা শেষ হলো, সাক্ষ্য প্রমাণ শোনা হলো, দুই পক্ষের শুনানি হলো, তারপর জাজ সাহেব বসে থাকতে পারবেন না, 45 দিনের মধ্যে জাজমেন্ট দিতে হবে। হলো, শুধু সেই নয়, জাজমেন্ট দেওয়ার 7 দিনের মধ্যে ইলেকট্রনিক পোর্টালে সেটা আপলোড করতে হবে। আপনি ফার্স্ট ইনফরমেন্ট, আপনি প্রত্যেকটা ক্ষেত্রে জানছেন, কিন্তু 90 দিন পরে পরে পোর্টালের মধ্যে এই তদন্ত এবং যে বিচার ব্যবস্থার যা যা হচ্ছে সেটা আপডেট দিতে হবে আপনাকে। এবং যেভাবে বললাম, শুনানির 45 দিনের মধ্যে আজকে রায় দিতে হবে, রায় দেওয়ার 7 দিনের মধ্যে ওটা পোর্টালে উঠাতে হবে, যাতে জনসমক্ষে পুরো জিনিসটা আসে, হ্যাঁ, পুরো জিনিসটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এটা খুব বড় একটা ব্যাপার। নারী অপরাধের ক্ষেত্রে বা নারী অপরাধ হ্রাস করার ক্ষেত্রে এই যে 3টি গুরুত্বপূর্ণ আইন, সেটা কীরকম ভূমিকা নিতে পারে বলে মনে করেন? দেখুন, নারীর ক্ষেত্রে নারীদের বিরুদ্ধে যে সমস্ত অনেক ধরনেরই অপরাধ হয়, রেপ থেকে শুরু করে আরও অনেক কিছু আছে, বিশদভাবে বলার তো সময় নেই। প্রথম কথা হচ্ছে, পুরো সাক্ষ্য প্রমাণের ব্যাপারটা এতদিন বড় বিলম্বিত লয়ে চলতো। এই জিনিসটা পুরোপুরি তো দেখুন এমন কোনো ওষুধ নেই যে ম্যাজিকের মতন সেটাকে দূর করে দেওয়া যায়, কিন্তু সময়ের পরিসীমা যখন বেঁধে দেওয়া হয়েছে, তখন এই ব্যাপারগুলো খুব তাড়াতাড়ি এগোবে। একজন মহিলা যার এগেনস্টে অনেক ধরনের ধরুন সে অভিযোগকারী, কিন্তু জনসমক্ষে অনেক কিছু বলতে পারবে না, ইন ক্যামেরা অনেক কিছু সে বলতে পারবে। আজকে ভিডিও টেপিংয়ের মাধ্যমে, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এভিডেন্স নেওয়া যাবে। এগুলোতে অনেক মহিলাদের তো খুব বেশি সুবিধা হবে বলে আমার মনে হয়। তো মোট কথা বলা যেতে পারে ব্রিটিশ আমলে তৈরি করা আইন বা যে এতদিন ধরে চলে আসছিল, সেটার বলা যেতে পারে মানে শেষ হয়ে যাচ্ছে, নতুন করে আবার নতুন আইনের মানুষ জানতে পারবে, নতুন আইন তৈরি হচ্ছে। অর্থাৎ ব্রিটিশ আমলের তৈরি করা আইন বা ব্রিটিশ আমল থেকে চলে আসা আইন, সেটা ক্লোজ হয়ে যাচ্ছে, কি বলেন? প্রথমেই যা বলেছিলাম, শাসকের বানানো শোষিতের জন্য যে আইন, সেটা আজকে আর নেই। আজকে জনগণ নিজে তার জনপ্রতিনিধিকে দিয়ে তার উপযুক্ত সমাজের জন্য আইনটা বানাচ্ছে, সেটা জনমুখী হচ্ছে, শোষিতমুখী হচ্ছে না, সেটাই প্রথম কথা। বাহ। ভারতীয় দণ্ডবিধির ক্ষেত্রে কি এই আইন কতটা কার্যকর? আমি বলবো ভারতীয় দণ্ডবিধির ব্যাপারটা পুরো ঢেলে সাজানো হয়েছে। দেখুন, কয়েকটা কনসেপ্ট ছিলই না আমাদের দেশে, যেমন কমিউনিটি লেবারের প্রশ্ন। একটা গ্রাম টোটালি একটা অপরাধে যোগদান করেছে, মব লিঞ্চিং শুনেছেন আপনারা। পুরো গ্রামকে কমিউনিটি লেবার ইম্পোজ করা যেতে পারে আজকের দিনে, এসব নতুন কনসেপ্ট। এই যে পুনার একটা পোর্শে গাড়ি একটা ছেলে চালিয়ে, মানে আজকে এটা অভিযোগের ব্যাপারই, প্রমাণিত হয়নি, নানা কথাও বলা হয়েছে, ছেলেটা কি করে বেল পেল। এই পুরো আইনটা ঢেলে সাজানো হয়েছে, এর বিরুদ্ধে অনেক আন্দোলনও হচ্ছে, কিন্তু আজকে দেখুন এই পুনের ব্যাপারটা হওয়ার পর আন্দোলনটাও থেমে গেছে। আজকের দিনে একজন গাড়ি চালক যদি অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু সে অ্যাক্সিডেন্টটা করে পালিয়ে গেছে পুলিশকে না জানিয়ে, যার উপরে অ্যাক্সিডেন্ট হয়েছে ওকে কোনো সাহায্য না করে, সেক্ষেত্রে আজকের দিনে 10 বছর পর্যন্ত জেল এবং 7 লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এটা খুব স্ট্রিনজেন্ট করে দেওয়া হয়েছে। আমরা এতক্ষণ ধরে কথা বললাম রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দের সাথে, এবং
এই যে নতুন আইন বা 3টি ফৌজদারি আইন কার্যকর হচ্ছে সেটি জনমুখী হবে, জনমুখী অর্থাৎ জনগণ যেটা চাইছিল সেটাই। এবং সেই প্রসঙ্গে বলা যেতে পারে এতদিন আমরা জানতেছিলাম যে আইপিসি, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট সেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং নতুন আইন কার্যকর হচ্ছে। দু দেশের মধ্যে কাটা তারের বেড়া আর সীমানা নির্ধারক পিলারে অনেক বিচ্ছেদের গল্প রচিত হয়েছে সবার অজান্তেই। আর সেরকমই এক গল্পের সন্ধান মিলল সিপাহীজলা জেলায় বক্সনগরের কলসি সংলগ্ন নগর গ্রামে। দুদেশের সীমানা নির্ধারক 0 পয়েন্টের পিলার দুভাগ করে রেখেছে এক পরিবারের 4 ভাইকে। 200 বছরের শাসনের পর ব্রিটিশ ভারত ছেড়েছে 75 বছর অতিক্রান্ত। ব্রিটিশরা যাওয়ার আগে ভারতকে করে গেছে দ্বিখণ্ডিত। এতে শুধু মানচিত্রের উপর দাগ পড়েনি, ভেঙে টুকরো হয়েছে বহু ঘর পরিবার। এরকমভাবেই একটি সীমান্ত পিলার দুভাগ করে দিয়েছে একটি পরিবারকেও। সিপাহীজলা জেলার কলমচৌড়া থানাধীন নগর গ্রামে একেবারে তাজা সেই দৃশ্য। বিএসএফ এর সহায়তায় দূরদর্শন টিম পৌঁছে গিয়েছিল সেই নগর গ্রামে। বক্সনগরের কলসি সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয় ভূখণ্ড এই নগর গ্রাম। বাড়ির উঠোনে 0 পয়েন্টে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পিলার। আর 2063 3S1 নম্বরের এই পিলারটি দুভাগ করে দিয়েছে 4 ভাইকেও। উঠোনের মাঝ বরাবর পিলার বসায় 2 ভাইয়ের ঘর পড়েছে বাংলাদেশে, আর 2 ভাই থাকছেন ভারতীয় ভূখণ্ডে। এতে তাদের কোনো অসুবিধা হচ্ছে না বলে জানান ভারতীয় ভূখণ্ডে বসবাসকারী এক ভাই আরাফাত আহমেদ। ये जो जहाँ तक हमें पता है, हम लोग तो हमारे ग्रैंडपा से यहाँ पर है, तो ये जो पिलर बैठा है ये आई थिंक बहुत दिन पहले बैठा है। 1971 की बात है जब उस पिलर को बिठा डिमार्केशन चल रहा था, तो तब बोला था कि थोड़ा उसको पिलर को इस साइड उस साइड पे करने के लिए, तो बोला था नहीं जहाँ पर मार्किंग है तहाँ पर। लेकिन मैं जन्म की बात से ये दिख रहा हूँ यहाँ पर पिलर है, ठीक है। तो हमारे यहाँ पर कोई दिक्कत नहीं है क्योंकि जो जहाँ पर है वहाँ पर ही चलता है, ठीक है। जो कोई प्रॉब्लम नहीं है आपस पे। সীমান্ত কাঁটাতারের বেড়ার ওপারের এই নগর গ্রামে এখনও 72 পরিবার বসবাস করছেন বলে জানান বক্সনগর বিওপির কোম্পানি কমান্ডেন্ট সুভাষ यादव। देखिए ये विलेज अच्छा विलेज है। यहाँ के लोग बहुत ही सौहार्दपूर्ण अच्छे वातावरण में रहते हैं। और ख़ासकर जो आप ये पिलर देख रहे हैं, ये पिलर जो है 4 भाइयों के घरों के बीच में है और इनकी नेशनलिटी जो है भारतीय है। और यहाँ पे आपस में ये सौहार्दपूर्ण प्रेम पूर्वक रहते हैं। यहाँ किसी प्रकार की कोई ऐसी समस्या पहले कभी नहीं आई है कि कोई यहाँ प्रॉब्लम। এদিকে সীমান্ত কাঁটাতারের বেড়ার ওপারে এখনও যারা রয়ে গেছেন তাদের সবাইকে এপারে নিয়ে আসার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএসএফ এর 42 নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট রাজীব বৎসরাজ। देखिए हमारे तारबंदी के अंदर में जो गांव है और जिसमें जो आबादी है उसके लिए स्टेट गवर्नमेंट की तरफ से भी और भारत सरकार की तरफ से भी उनको अपनी सीमा रेखा के अंदर में रिहेबिलिटेट करने के लिए सरकार की बहुत सारी योजनाएं आई हैं। और बहुत सारे लोगों ने अंदर से जो तारबंदी के अंदर थे उन्होंने अपना घर बाहर बना करके और बाहर शिफ्ट कर लिया है। और ये प्रक्रिया अभी जारी है। उसमें से बहुत लोग अभी हैं जो अंदर रह गए हैं, उनको समय के हिसाब से और उनको अंदर शिफ्ट कर लिया जाएगा ताकि जो है वो तारबंदी के बाहर आ जाएं और अपनी सीमा रेखा के अंदर आ जाएं। और सरकार इस संबंध में प्रयास कर रही है। বোঝাপড়া ঠিক থাকলে সীমান্ত কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয় ভূখণ্ডে বসবাসকারীদের এপারে নিয়ে আসা এখন শুধু উপযুক্ত সময়ের প্রতীক্ষা, সেটা বলার অপেক্ষা রাখে না। রাজ্যে রেশম গুটির চাষ অনেকেই দিয়েছে বিকল্প সমৃদ্ধির দিশা। উত্তর জেলায় রেশম শিল্প দপ্তরের কার্যালয় স্থানীয় বেশ কয়েকটি এলাকার মানুষকে উৎসাহের সঙ্গে সক্রিয় থাকার সুযোগ দিতে প্রয়াস চালাচ্ছে। রেশম গুটির মাধ্যমে রাজ্যের অর্থ ব্যবস্থায় আশাব্যঞ্জক ছবি ফোটাতে এখানে কাজ চলছে নিরন্তর। পানিসাগর আরডি ব্লক এবং যুবরাজনগর আরডি ব্লকের অধীনে সক্রিয় উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার ডলুবাড়ি এলাকায় জাতীয় সড়কের পাশে রাজ্য সরকারের রেশম শিল্প দপ্তরের কার্যালয়। এখানে ক্লাস্টার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন রিপন দাস। এতে আছেন আরও 4 কর্মী। 2 এলাকা মিলিয়ে মোট 57 জন সুবিধা প্রাপক। এর মধ্যে 35 থেকে 36 জন নিয়মিতভাবে রেশম গুটি চাষ করেন। 2023-24 অর্থ বছরে এখানে 537.900 কেজি রেশম গুটি উৎপাদিত হয়েছে। এগুলি শুকিয়ে 178 কেজি পরিমাণে আগরতলায় পাঠানো হয়, জানালেন ক্লাস্টার ইনচার্জ রিপন বাবু। তো গত 2023-24 অর্থবর্ষরে প্রায় 537 কেজি 900 গ্রাম
গুটি পোকা উৎপন্ন হয়েছে। গুটি পোকার চাষ করা হয় প্রধানত অগ্নিপাশা, পেকুছড়া, দক্ষিণ পানিসাগর, পশ্চিম পানিসাগর, উপতাখালী, হাফলং, বরগুল, বলুয়াকান্দি ইত্যাদি জায়গায়। সুবিধাপ্রাপকরা তাদের উৎপাদিত রেশম গুটি থেকে দু ধরনের বাজার মূল্য পেয়ে থাকেন, একটি ক্রসব্রিড, অপরটি বাইবেল টাইমস। তো আমাদের সেরিকালচার ক্লাস্টার এরিয়া পানিসাগর এবং যুবরাজনগর দুইটা ব্লক কভার করে। এই দুইটা ব্লকের মধ্যে পানিসাগর ব্লকে প্রায় 11টা গ্রাম পঞ্চায়েত, যুবরাজনগর ব্লকে প্রায় 7টা পঞ্চায়েত। তবে নেক্সট ইয়ারে আমরা 75 ব্লকটাকে মানে এক্সটেনশন করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। সুবিধাপ্রাপকরা এমআরসিএস অথবা সমিতির মাধ্যমে তাদের রেশম গুটির অর্থ সংগ্রহ করেন। তাছাড়া সি গ্রেডের যে সকল রেশম গুটি উৎপন্ন হয় সেগুলি কলকাতা বা অন্যান্য রাজ্যের বিভিন্ন কোম্পানি থেকে কিনে নিয়ে যায় বলেও জানান ক্লাস্টার ইনচার্জ। বেনিফিশিয়ারিরা যখনই গুটিগুলা উৎপন্ন করে তখন আমরা বেনিফিশিয়ারির কাছ থেকে এই গুটিগুলা কিনে পরবর্তী সময় আমরা এমআরসিএস এর মাধ্যমে বা আমাদের সমিতির মাধ্যমে রেজুলেশন করে আমরা বেনিফিশিয়ারির হাতে গুটি উৎপাদনের টাকাগুলো আমরা পৌঁছে আনি। ত্রিপুরার রেশম গুটি এবং সুতা উভয়ই দেশের বাজারে খুব জনপ্রিয়। ত্রিপুরার রেশম শিল্প রাজ্যের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অনেক মানুষের জীবিকার উৎস হিসেবে কাজ করে। সিপাহীজলা জেলার মহকুমাগুলি সম্ভবত রাজধানী আগরতলার প্রধান রেফারেল হাসপাতালগুলি থেকে খুব দূরে না হওয়ায় জেলা হাসপাতাল পায়নি এখনো। মানে দাবি তেমন জোরালো হয়নি। তবে বিশেষ করে বিশালগড় মহকুমা হাসপাতাল ডিজিটাল ভারত স্ক্যান অ্যান্ড শেয়ার পদ্ধতির আওতায় এসে যাওয়ায় ওপিডি পরিষেবার জন্য আর লাইনে দাঁড়ানোর ভোগান্তিতে পড়তে হচ্ছে না সাধারণ মানুষকে। আগরতলায় থাকা প্রধান রেফারেল হাসপাতালগুলির দূরত্ব খুব বেশি না হওয়ায় সিপাহীজলা জেলায় কোনো জেলাস্তরীয় হাসপাতাল নেই। তবে বিশালগড় ও সোনামুড়ায় দুই মহকুমা হাসপাতালের পরিষেবার উন্নতিতে অবিরাম কাজ করছে স্বাস্থ্য দপ্তর। বিশালগড় মহকুমা হাসপাতালে কয়েক মাস আগে চালু হওয়া স্ক্যান অ্যান্ড শেয়ার অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি চিকিৎসার জন্য আসা রোগীদের ভিড় কমাচ্ছে ওপিডির রেজিস্ট্রেশন কাউন্টারে। অনলাইনে বুকিং করে আর লাইন ধরতে হয় না, আপনি শর্টকাট আপনি নাম্বার বুকিং করে সঙ্গে সঙ্গে টিকিট নিয়ে ডাক্তার দেখাতে হয়। আমরা সময় বাঁচতেছে, সময় লাগতেছে না। আগে ঘন্টায় ঘন্টায় দাঁড়ায় থাকতে লাগতো, এখন আর সময় লাগে না। বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর জে.এম. দাস জানিয়েছেন 3টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, 15টি সাবসেন্টার বিশালগড় মহকুমা হাসপাতালের অন্তর্ভুক্ত। বিশালগড় পুর পরিষদ ছাড়াও আশেপাশের 15টি গ্রাম পঞ্চায়েতের লক্ষাধিক মানুষ অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি চালু হওয়ায় উপকৃত। যে ভিড়টা থাকে মেন যে ওপিডি আওয়ার্স সকাল 9টা থেকে 12টা 1টা পর্যন্ত, সেখানে আপনার 1-2 ঘন্টা যদি লাইনে দাঁড়াতে হয়, তারপরে কি আবার ডাক্তার দেখাতে অনেক লাইন ধরতে হয়, সেই সময়টা বেঁচে যায়। এবং আপনি যখন বাড়ি থেকে বের হবেন তখন আপনি সাথে সাথে ওই বাড়ি থেকে বের হওয়ার পরে ওই অ্যাপের মাধ্যমে আপনি ওই টোকেনটা জেনারেট করতে পারবেন এবং এসে শুধু টোকেন নাম্বারটা বললেই আপনাকে টিকিটটা দিয়ে দেবে। বিশালগড় মহকুমা হাসপাতালের বহির্বিভাগে যে পরিমাণ রোগী আসেন প্রতিদিন তার 50% ব্যবহার করছেন নতুন এই পদ্ধতি। একই সাথে তারা করাচ্ছেন আভা কার্ড, জানিয়েছেন আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের বিশালগড় মহকুমা হাসপাতালের প্রকল্প সঞ্চালক কৃষাণ সাহা। আবার ইকা কেয়ার অ্যাপের মাধ্যমে আমরা আভা কার্ডও জেনারেট করে দিই, একসাথেই দুটোটা করে দিই। তো পেশেন্টরা কী করে তারা টাইম নষ্ট হয় না আর কি, তারা অনেকটাই টাইম সেভ হয়ে যায়। তারা খুব দ্রুতভাবেই তারা ওপিডিতে ডাক্তার দেখাতে পারি। আমাদের 200 থেকে 300 পার ডে ওপিডিতে পেশেন্ট আসে। আর মোটামুটি আমরা 40% to 50% আমরা ইকা কেয়ারের মাধ্যমে অনলাইন টোকেন জেনারেট করি আর কি। গ্রাম শহরের গরিব নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য পাকা ঘরের গ্যারান্টি প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই গ্যারান্টির আওতায় ঘর পেয়ে খুশি আমবাসা পুর পরিষদ এলাকার সুবিধাপ্রাপকরা। ধলাই জেলা সদর আমবাসা পুর পরিষদ এলাকায় যারা কাঁচা ঘরে বসবাস করছেন এরকম প্রতিটি পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা ঘর তৈরি করে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। দূরদর্শনকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে আমবাসা পুর পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারপারসন গোপাল সূত্রধর জানান, পুরো এলাকায় 4,800 পরিবারের মধ্যে প্রথম থেকে সপ্তম ডিপিআর পর্যন্ত 2,922টি ঘর প্রদান করা হয়েছে। এর মধ্যে 2,572টি ঘরের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, 235টি ঘরের কাজ মোটামুটিভাবে সম্পন্ন হয়েছে বলে তিনি জানিয়েছেন। আরওয়ার অনুযায়ী আমাদের 4,800 পরিবারের মধ্যে আমরা
প্রথম থেকে 70 পিআর পর্যন্ত আমরা 2922টা ঘর অর্থাৎ 2922টা ঘর আমরা দিতে পেরেছি আমবাসা পুরবাসীকে, এবং তার মধ্যে 2572টা ঘর অর্থাৎ 2572টা ঘরের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে, এবং তার মধ্যে 235টা ঘরের কাজ বাকি রয়ে গেছে, তারা করছে, প্রায় রুফ লেভেল হয়ে গেছে। এজন্য আমি আমাদের সরকার এবং কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাই। ওনারা আমাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর যে দিয়েছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেয়ে খুশি বলে জানান আমবাসা পৌর পরিষদের 1 নং ওয়ার্ডের বাসিন্দা তথা সুবিধাভোগী সুপ্রিয়া সাহা রায়। একটা সময় ওনারা টিনের তৈরি ঘরে দিন যাপন করতেন, এখন তারা পাকা ঘরে দিন কাটাচ্ছেন। আমরা আগে টিনের ঘরে থাকতাম, এখন আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেয়ে আমরা খুবই আনন্দিত, এবং এখন আমরা কোনো অসুবিধা হয় না। একসময় মাটির ঘরে বসবাস করতেন আমবাসা পৌর পরিষদের অন্তর্গত 10 নং ওয়ার্ডের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি পরিমল পাল। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেয়ে তিনি খুশি। আগে কাঁচা মাটিটা দেওয়ালে আসছিলাম, ওখানে আবাস যোজনায় একটা ঘর পেয়েছি এই পৌর পরিষদের থেকে, তখন আমাদের কোনো অসুবিধা হয় না। সব মিলিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার সঠিক বাস্তবায়ন চলছে আমবাসা পৌর পরিষদ এলাকায়। ত্রিপুরার কুইন প্রজাতির আনারস খ্যাতি ছড়ানো দেশ ছাপিয়ে বিদেশে। এর গুণমানের টানেই গতবারও বিপুল চালান রওনা হয়েছিল ওমানে, নিশ্চিত করা হয়েছিল বিদেশি মুদ্রার আয়। এবারও ব্যতিক্রম হলো না, কৃষিমন্ত্রীর হাত ধরে বিদেশ পাড়ি দিল রাজ্যের কুইন আনারস। দুবাইয়ের পর এবার রাজ্যের সুস্বাদু কুইন প্রজাতির আনারস পাড়ি দিয়েছে ওমানে। গতকাল আগরতলা রেল স্টেশন থেকে আনারস পাঠিয়ে প্রথম পর্যায়ের তার সূচনা করলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকরাও। সর্বমোট 5 মেট্রিক টন আনারস পাঠানো হবে ওমানে। প্রথম দিন 600টি আনারস পাঠানো হয়েছে। পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে পাঠানো হবে বাকি আনারস। কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, রাজ্যের কুইন প্রজাতির আনারস যেহেতু শুধু দেশেই নয় বিদেশেও চাহিদা রয়েছে, তাই রাজ্যে বাড়ানো হয়েছে আনারস চাষের জমিও। বর্তমানে 11,698 হেক্টর জমিতে এই আনারস চাষ হয় বলে জানান তিনি। আবার দুবাইতে 5 টনের অর্ডার পেয়েছে এবং 30 মেট্রিক টন হল্যান্ডে যাওয়ার কথাবার্তা চলছে। এর আগে আমরা দুবাই, কাতার, বাংলাদেশ এই 3টা জায়গায় আগেও বিদেশে আমরা এই আনারস রপ্তানি করেছি। আমরা গত 5 বছরে পাঠিয়েছি 33 মেট্রিক টন। রাজ্যের বাইরে অন্যান্য প্রদেশে গেছে গত 5 বছরে 12,551 মেট্রিক টন। প্রেজেন্ট মার্কেট থেকে যেন বেশি লোকে স্থানীয় মার্কেট থেকে যেন বেশি পেতে পারে কৃষকরা, সেই জন্য আমরা এই ব্যবস্থা করছি। আনারসের চাষ করা হয়েছিল 5 বছরে 595 হেক্টর এলাকা, আর আমরা এই 5.5 বছরে করেছি 5,654 হেক্টর। অর্থাৎ কৃষকরা তাদের যেহেতু ইনকাম হচ্ছে আরো বেশি করে আনারস চাষ করছে। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। রক্তের গ্রুপ আবিষ্কার করে চিকিৎসা বিজ্ঞানের একটা অসহায় অবস্থা থেকে মুক্তি দিয়েছিলেন কার্ল ল্যান্ডস্টেনার। তার জন্মদিন তাই গোটা দুনিয়ার রক্তদাতাদের ধন্যবাদ জানানো এবং অন্যদের রক্তদানে উৎসাহ জাগানোর দিন। রাজ্যে এই উপলক্ষে সেনা জওয়ান থেকে সাধারণ মানুষ এগিয়ে এলেন রক্তদানের উৎসবে। কেন্দ্রীয় অনুষ্ঠানে থাকলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মানে সবার কর্তব্য যে এরকম একটা গিফট আমাদের শরীরের মধ্যে আছে, এবং এখানে ক্যালেন্ডার এবার এত সুন্দর, আমি খুব ধন্যবাদ দেব যে একটা ক্যালেন্ডার এর ব্যবস্থা করেছেন। কবে কোন জায়গায় এই ব্লাড ডোনেশনের যে ডেট সেটা হবে তার একটা ব্যবস্থা হয়েছে, এবং এখানে বলা হয়েছে যে ওনারাও যদি সেইভাবে ওনাদের সাথে যোগাযোগ করেন সেটাকে ফাইনাল করবে। নিজের শরীরের জন্য ভালো, কারণ রিজুমিনেট করে রক্ত দিলে আবার নতুনভাবে ফ্রেশ ব্লাড যখন শরীরের মধ্যে আসে সেটা নিজের শরীরের জন্য ভালো। একদিকে এটা, আরেকদিকে হচ্ছে আমার শরীরে আসলে কী রোগ আছে আমরা অনেক সময় অবহেলা করি, সেটা পরীক্ষা নিরীক্ষা হয় যে কেউ যে ধলাই আমাদের এসপিরেশনাল ডিস্ট্রিক্ট, এবং প্রথমেই সেখানে
এই ভ্যানটা সেখানে উৎসর্গ করা হচ্ছে এবং বেশ সুন্দর ব্যবস্থাপনা আমি দেখলাম। এয়ার কন্ডিশন, দুজন ব্যক্তি সেখানে ভিতরে বসতে পারবেন, একসাথে দুজনকে ওনারা ব্লাড ডোনেট করতে পারবেন এবং খুবই ভালো এটা। এবং আগামী দিনে আরও কয়েকটা এই ধরনের গাড়ি আসবে। সময় আর নেই, শেষ করছি এই সপ্তাহের খবরের ডায়েরি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।